স্বাগতম সবাইকে আজকের ক্লাসে। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের প্রথম পত্রের একদম সর্বশেষ চ্যাপ্টার যেটা হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞান, নাকি না, আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব, এই চ্যাপ্টারটা নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাস এবং গ্যাসের গতিতত্ত্ব এই চ্যাপ্টারটা তোমাদের একদমই পরিচিত। রসায়নের যারা পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র, এই রিলেটেড যেই এই সূত্রগুলো আছে, এই সূত্র নিয়ে যারা পড়েছো আর কি, তাদের কাছে একদমই চ্যাপ্টারটা পুরাতন লাগবে। মানে মনে হবে যে থিওরিগুলো আগের, একদম প্রায় সেম কনসেপ্ট, সেম থিওরিগুলো দিয়েই কিন্তু একটু নতুন টাইপের ম্যাথ, নতুন টাইপের একটু আলোচনা, একটু ডিপ কনসেপ্ট আর একটু এক্সট্রা কিছু সূত্র আছে, সেই সূত্র রিলেটেড এক্সট্রা কিছু ম্যাথ হবে আর কি। এছাড়া আর নতুন কিছুই না এই চ্যাপ্টারে। আমরা শুরু করা যাক আজকের এই যে লেকচারটা। এই মূলত এই ক্লাসটা, এই আদর্শ গ্যাসটা তোমাদের 4টা লেকচারে বিভক্ত হবে। 4টা লেকচারের মধ্যে আজকের লেকচারটা প্রথম লেকচার। আজকের লেকচারে আমাদের চ্যাপ্টারটার নাম যদি দেখো, আদর্শ গ্যাস ও গ্যাসের গতিতত্ত্ব। আমরা আজকে মূলত আদর্শ গ্যাস নিয়ে আলোচনা করব। আজকে মূলত কি নিয়ে আলোচনা করব? আদর্শ গ্যাস, গ্যাসের গতিতত্ত্ব নিয়ে না। আর পরের যে লেকচারটা হবে সেই লেকচারটা আমরা গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা করব। আদর্শ গ্যাসের তোমরা বৈশিষ্ট্য কি জানো? রসায়নে পড়ে আসছো, তোমাদের সারা বাজারে আর কিছু মনে থাকুক আর না থাকুক, আশা করি তোমাদের এই সূত্রটা মনে আছে, এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তোমরা সবাই জানো এই সূত্রটা মূলত 3টা সূত্রের সমন্বিত সূত্র। যদি আরো একটা বাড়িয়ে বলি, এক্সট্রা একটা সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র। 3টা সূত্রের কেমন সূত্র? সমন্বিত সূত্র। 3টা সূত্রের ফলে শেষমেশ ওই সূত্রটা বের হয়েছে আর কি। তো এখন আমাদের এই ফিজিক্সেও সেই সেম সূত্রগুলো নিয়ে আলোচনা আছে। সেই সূত্রগুলো থেকে কিভাবে প্রত্যেকটা সূত্রের আলাদা আলাদা ইউজ আছে সবগুলো তোমরা জানতে পারবা। সর্বপ্রথম যে সূত্রটা, তার আগে আমি বলে দেই যে যে কোনো গ্যাসের গতিশক্তি বা গ্যাসের গতিশীলতা বা গ্যাসটা কেমন কিরূপ গতিশীল হবে, এই বিষয়টা নির্ভর করে এর তাপমাত্রার উপর। কিসের উপর? এর তাপমাত্রার উপর। ভালো করে মনে রাখবা, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি, গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর তাপমাত্রার উপর নির্ভর করে। একদম খুবই সিম্পল কথা। কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে। আগে যে জিনিসটার উপর নির্ভর করে সেটা তো থাকবেই, এটা তো আর চলে যাচ্ছে না, তাপমাত্রা তো আর চলে যাচ্ছে না। তাপমাত্রা বাদে গ্যাসকে প্রভাবিত করতে পারে আর কি কি জিনিস, সেটাই যদি দেখি, এই সূত্রটা যদি দেখো, তাপমাত্রা বাদে গ্যাসের আছে কি চাপ আছে, গ্যাসের আছে কি আয়তন আছে, আর তাপমাত্রা তো আছেই, সেটা তো আছে। আর এটা তো গ্যাস ধ্রুবক, ধ্রুবক তো ধ্রুবকই, ধ্রুবক নিয়ে তো কথা নাই। আর এটা মোল সংখ্যা, তার মানে তাপমাত্রার উপর নির্ভর করে। তাপমাত্রা নিয়ে তো অনেক সূত্র হবেই, এটা নিয়ে তো কোনো কথাই নাই। তাপমাত্রা বাদে যেই সূত্রটা আছে সেই সূত্রটা আগে দেখতে হবে আমাদের। সর্বপ্রথম সূত্রটা তোমরা জানতা যে বয়েলের সূত্র। বয়েলের সূত্র তোমরা সবাই মনে রাখছো আশা করি, যে বয়েল মানে কি। বয়েল যদি বিজ্ঞানীর নাম, তাও হচ্ছে বয়েল শব্দটার মিনিং কি? পানি ফুটানো। বয়েল শব্দটার মিনিং কি? পানি ফুটানো। ফুটাতে হলে কি দিতে হয়? তাপ দিতে হয়। ফুটাতে হলে কি দিতে হয়? তাপ দিতে হয় বা তাপমাত্রা বাড়াতে হয়। তুমি এটা জাস্ট এটা এই টেকনিক করে একটু মনে রাখো যে এই সূত্রে, এর সূত্রে তাপমাত্রা স্থির। তাপমাত্রা কি আছে? তাপমাত্রা স্থির। তাপমাত্রা যদি স্থির থাকে, তাহলে দেখো তো এই পাশটা স্থির না, এই স্থির। তাহলে স্থির যদি হয় বা অপরিবর্তনশীল, স্থির মানে কি? অপরিবর্তনশীল। এই তাপমাত্রা অপরিবর্তনশীল, গ্যাস ধ্রুবক অপরিবর্তনশীল, মোল সংখ্যা অপরিবর্তনশীল, মানে কি 3টাই ধ্রুবক। আর 3টা ধ্রুবকের গুণফলও কি? একটা ধ্রুবক। তার মানে বয়েলে যে সূত্রটা বলতেছে পিভি ইজ ইকুয়াল টু কে, যদিও মূলত এটা বয়েলের সূত্র না, বয়েলের সূত্র আসতেছে কি দেখো, কিন্তু বয়েলের সূত্র বলতেছে স্থির তাপমাত্রায়, দেখি আমরা, পি ইজ ইকুয়াল টু কে বাই ভি। তাহলে আর একটু আগাই, পি তোমরা জানো, আর এই যে এই ইকুয়াল আর কে যদি তুলে দাও,
তাহলে একটা সমানুপাতিক চিহ্ন লেখা যায়। যেমন হচ্ছে আমরা লিখতে পারি এ সমানুপাতিক যদি বি হয় তাহলে এ ইজ ইকুয়াল টু কে বি। তাহলে ইকুয়াল আর কে এর জায়গায় কি লেখা যায়, এটা সমানুপাতিক। তো ইকুয়াল আর কে এর জায়গায় কি লিখলাম, এটা সমানুপাতিক। তো বয়েলের সূত্র মূলত এইটা। বয়েলের সূত্র কি, যে পি ইজ ব্যস্তানুপাতিক অফ ভি বা ভলিউম। তো এখন মানে কি, ভি কে যদি তুমি বাড়াও পি কি হবে, কমবে স্বাভাবিকভাবে। তাই দেখো না, তুমি যদি একটা পাত্রে গ্যাস থাকে, একটা পাত্রে যদি গ্যাস থাকে, গ্যাসের যদি তুমি আয়তন সংকুচিত করো, গ্যাসের আয়তন সংকুচিত করো, ছোট করো, তাহলে গ্যাসের চাপটা কি হবে, বেড়ে যায়। গ্যাসের আয়তন যদি কমাও চাপ কি হয়, বাড়ে। আর যদি চাপ বাড়াও আয়তন কমে। খুবই সাধারণ একটা কথা। এখন এটাই বলতেছে বয়েলের সূত্রে, যে তাপমাত্রা স্থির থাকলে গ্যাসের চাপ এর আয়তনের ব্যস্তানুপাতিক, গ্যাসের চাপ এর আয়তনের ব্যস্তানুপাতিক। এখন তা আমাদের এত কোনো কাহিনী নাই, এটা তুমি তুমি হচ্ছে ওই ইসের সূত্রের মধ্যে পড়ছোই আর কি, যে কোনটা কেমিস্ট্রির মধ্যে এই জিনিসটা পড়েই আসছো, এটা আহামরি তেমন কিছু না। তা আমাদের যে জিনিসটা লাগবে এখান থেকে, যে পিভি ইজ ইকুয়াল টু কে, তাই না, এই যে জিনিসটা তো আসলো। তো এটা সমান সমান তুমি লিখতে পারো P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। যে কোনো সময়ের চাপ এবং ওই সময়ের আয়তনের গুণফল পরবর্তী একটা সময়ের চাপ এবং পরবর্তী আরেকটা সময়ের আয়তনের গুণফলের সমান। তা এই জিনিসটা একদমই সিম্পল। তোমরা জানো এটা কি, কার সূত্র, বয়েলের সূত্র। এই সিম্পল একটা কনসেপ্ট তোমার মাথায় থাকলেই আশা করি তুমি অনেক কিছু পারবা। কিন্তু কথা হইলো তোমাদের কেমিস্ট্রিতে খুব সোজা সোজা কোয়েশ্চেন আসতো। যে কোয়েশ্চেন কি আসতো, যে একটা হচ্ছে এই যে 2 মিটার কিউব আয়তনের 2 প্যাসকেল বা 4 প্যাসকেল দিই, 4 প্যাসকেল চাপের গ্যাসের আয়তন 3 মিটার কিউব করা হলে চাপ কত। এরকম খুবই কঠিন একটা অঙ্ক, খুবই কঠিন, এতটাই কঠিন। P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2, P1 এর মান 2, সরি P1 এর মান 4, V1 এর মান 2, P2 এর মান জানি না, V2 এর মান 3। তাহলে P2 ইজ ইকুয়াল টু 4 ইন্টু 2 ভাগ 3, 4 2 8, 8/3 প্যাসকেল। এই যে কঠিন একটা অঙ্ক, এগুলো আসছে তোমার কিসে, কেমিস্ট্রিতে। তা এখন ফিজিক্সে এরকম টাইপের কঠিন অঙ্ক আসবে না, ফিজিক্সে একটু অন্যরকম কোয়েশ্চেন আসবে। কেমন সহজ না কঠিন পরে বুঝবা। তার আগে তোমরা জানলা যে এই টাইপের একটা কোয়েশ্চেন আসতো কেমিস্ট্রিতে, ফিজিক্সে এই টাইপের কোয়েশ্চেন আসবে না, এটাকে তুমি নিশ্চিত থাকতে পারো। এখন এটা গেল কার সূত্র, বয়েলের সূত্র। আমরা বয়েলের সূত্র নিয়ে ফুল ডিসক্রিপশন আলোচনা করব। বয়েলের সূত্র থেকে কি আসবে, কিভাবে আসবে, কিসের বাহিরে আসবে না, সব আলোচনা করব। থামো একটু, ধৈর্য ধরো। দেখো বয়েলের সূত্র এটা গেল। বয়েলের সূত্র কি বললো, যে তাপমাত্রা স্থির থাকলে আয়তন এবং চাপের মধ্যে সম্পর্ক ব্যস্তানুপাতিক। এটা প্রথম সূত্র গেল 1 নাম্বার। তারপরে 2 নাম্বারটা যদি দেখি আমরা, 2 নাম্বার আমি এটাও একটু মিশাই দেই, এটাও মিশাই দিয়ে পাশে লিখে, যে পাশে পিভি ইজ ইকুয়াল টু কে লেখা আছে, মূলত এই সূত্রটা লিখি P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2। এটা বয়েল এর সূত্র গেল 2 নাম্বার। 2 নাম্বার সূত্র যেটা, সেই লোকটার নাম চার্লস বাবাজি। চার্লস এর সূত্র, চার্লস বাবাজি না আসলে, মানে ওই যে ওই কম্পিউটারে যে জনক ছিল চার্লস ব্যাবেজ, ওইখান থেকে মানে অনেকে আমাদের সরকার এরা যারা পড়তো আর কি, তারা চার্লস ব্যাবেজকে বলতো চার্লস বাবাজি। বাবাজি এই যে সাধু বাবা থাকে না, কম্পিউটার আবিষ্কার করে উনি একটা আইটি জগতের একটা বাবাজি হয়ে গেছে আর কি। দেখে তো এই চার্লস সেই চার্লস না, এই চার্লস অন্য চার্লস। তা আমরা হচ্ছে এনার যে নামটা দেখতেছো, নামের মধ্যে দেখো চ আছে, কি আছে, চ, চতে হয় কি, চাপ, চতে কি, চাপ। এটাতে এনার সূত্রে চাপ স্থির, এনার সূত্রে কি স্থির, চাপ স্থির। দেখো তো আবার সূত্রটার দিকে তাকাও, চাপটা কি কনস্ট্যান্ট, চাপটা কি কনস্ট্যান্ট, মানে এই সূত্রটাকে যদি আমি চেঞ্জ করি একটু, ভি ইজ ইকুয়াল টু এন আর ভাগ পি ইন্টু টি। দেখো তো এই পার্টটা কি কনস্ট্যান্ট না, ভি ইজ ইকুয়াল টু কে টি বা ভি ইজ প্রপোর্শনাল টু টি। দেখো
তার মানে ইনার সূত্রটা ছিল ভি ইজ প্রপোর্শনাল টু টি, মানে চাপ যদি স্থির রাখা হয়, কোনো একটা গ্যাসের চাপ যদি স্থির রাখা হয়, তাহলে আয়তন বৃদ্ধি, সরি, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে আয়তন বৃদ্ধি পায়, তাপমাত্রা বৃদ্ধির সাথে সাথে কি বৃদ্ধি পায়, আয়তন বৃদ্ধি পায়। মানে কি, মানে তুমি একটা এরকম পাত্র আছে, এখানে তুমি একটা পিস্টন দিয়ে রাখছো, একটা পিস্টন, এই পিস্টনটা অ্যাডজাস্ট করা যায়, মানে আপ ডাউন হতে পারে, এই পিস্টনটা উপরে নিচে হতে পারে। তুমি যদি এখানে তাপ দাও, এর মধ্যে গ্যাস থাকে, গ্যাস কি তাপমাত্রা যখন বাড়বে গ্যাসটা একটু ফুলে যাবে, গ্যাসটা ফুলে যাওয়ার পরে দেখা যেতে পারে এই পিস্টনটা উপরে আসে পড়ছে, এই নিচের থেকে, নিচে এখানে ছিল, এখান থেকে পিস্টনটা উপরে, তার মানে কি গ্যাসের কি বেড়ে গেছে, আয়তন বেড়ে গেছে। খুবই সাধারণ একটা কথা, কিন্তু প্রবলেম হইলো যে চার্লস এই সূত্রটা ডিরেক্টলি দেয়নি, এই সূত্রটা চার্লসের সূত্রের অনুসিদ্ধান্ত শেষমেশ আসছে। চার্লস যে সূত্রটা ডিরেক্টলি দিছে সেটা আমরা আবার যখন চার্লসের সূত্র নিয়ে আলাদাভাবে আলোচনা করব তখন ক্লিয়ারলি দেখব। এখন আপাতত আমি একটা রাফ আইডিয়া দিচ্ছি কে কি সূত্র দিছে, তাদের সূত্রগুলো দেখে প্রত্যেকটা সূত্র নিয়ে আলাদা আলাদাভাবে আমরা আলোচনা করব, প্লাস প্রত্যেকটা সূত্র থেকে ম্যাথ বের করব, সব হবে, কোনো টেনশন নাই। দেখো এখন দেখো, তাহলে ভি বাই টি ইজ ইকুয়াল টু কি লেখা যায় এখানে, কে, তাহলে এই সূত্র থেকে লেখা যায় ভি ওয়ান ভাগ টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু ভাগ টি টু, এই সূত্রটা লেখা যায়। এটা কার সূত্র, চার্লসের সূত্র। চার্লসের সূত্র কি স্থির, চাপ স্থির। দেখো তো চার্লসের সূত্রে তাপমাত্রা ইনক্রিজ করলে কি বাড়তেছে, আয়তন বাড়তেছে। আর তোমরা যদি জেনে থাকো সমানুপাতিক চিহ্নের এই পাশে থাকে স্বাধীন চলক বা স্বাধীন রাশি, আর এই পাশে থাকে অধীন রাশি, মানে ওই পাশের চলকের উপর নির্ভর করে এই পাশের চলকের মান, ওই পাশের চলকের উপর নির্ভর করে এই পাশের চলকের মান। যেমন তোমরা যদি দেখে থাকো এরকম ভি ইজ ইকুয়াল ভি, গ্যালিলিওর দ্বিতীয় সূত্র যেটা ভি ইজ প্রপোর্শনাল টু টি, গ্যালিলিওর দ্বিতীয় সূত্র যে ভি কি বেগ, এই সূত্রটা থেকে কিন্তু আসে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস, তোমাদের ছোট্টবেলা সেই সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, যেখানে এর জায়গায় তোমরা লিখতে কি জিটি, জি তো ধ্রুবক চেঞ্জ হয় না, ইউ তো একটা আদি বেগের মান 0, তাহলে ভি ইজ প্রপোর্শনাল টু টি। টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে বেগ চেঞ্জ হয়, টাইম চেঞ্জ হওয়ার সাথে সাথে কি চেঞ্জ হয়, বেগ চেঞ্জ হয়। বেগ চেঞ্জ হওয়ার সাথে টাইম চেঞ্জ হয় না, বেগ তুমি বাড়াও বা না বাড়াও টাইম চলবে, কিন্তু টাইম যদি চলে বেগ বাড়তেও পারে। সেজন্য স্বাধীন চলককে টাইম, বেগটা কি টাইমের অধীন চলক। এখন এখানে দেখো তাপমাত্রা বাড়াচ্ছ আয়তন বাড়তেছে, তাপমাত্রা বাড়াচ্ছ ফলে আয়তন বাড়তেছে, এমন না আয়তন বাড়ানোর ফলে তাপমাত্রা বাড়তেছে, কথা বুঝছো, আয়তন বাড়ানোর ফলে তাপমাত্রা বাড়তেছে না, তাপমাত্রা বাড়ানোর ফলে আয়তন বাড়তেছে, তাপমাত্রা বাড়ানোর ফলে আয়তন বাড়তেছে। তো কে নির্ভরশীল, আয়তন নির্ভরশীল। কার সূত্র এটা, আয়তনের সূত্র, যে তাপমাত্রা যদি বাড়ানো হয় আয়তন বাড়বে। এই সূত্রে আয়তন কিভাবে বাড়বে কমবে এটা নিয়ে আলোচনা হচ্ছে, তাই এই সূত্রটাকে বলা হবে আয়তনের সূত্র। চার্লসের সূত্রটা কার সূত্র, আয়তনের সূত্র। আসে কিন্তু এগুলো মেডিকেলে, মেডিকেলে হালকা করে দেখবে এমসিকিউ এর মধ্যে দেওয়া আছে যে নিচের কোনটি গ্যাসের আয়তনের সূত্র, চার্লসের সূত্র, বয়েলের সূত্র, গেলুসেকের সূত্র না অ্যাভোগাড্রোর সূত্র, আসতেই পারে, বুঝছো। তো সেজন্য খুব ঠান্ডা মাথায় মনে রাখার চেষ্টা করবো। দেখো এরপরে আমরা যদি, তার মানে এখান থেকে আমরা যে সূত্রটা পাইলাম সেটা একটু হালকা করে সাইডে লিখে রাখি, ভি ওয়ান ভাগ টি ওয়ান ইজ ইকুয়াল টু ভি টু ভাগ টি টু, লিখে রাখলাম সাইডে। এখন আমরা চার্লসের সূত্রের উপর আরেকটু আগাই, একটু দেখো এরপরে নাম্বার 3, এরপরের সূত্রটাকে মূলত বলা হয় চাপের সূত্র। কার সূত্র, চাপের সূত্র। ভাই এটা কি কোনো বিজ্ঞানী দিছে, কিছু কিছু বইয়ে লেখা আছে এটা গে-লুসেকের সূত্র, কিছু কিছু বইয়ে লেখা আছে এটা কি, এটা গে-লুসেকের সূত্র। তুমি মনে রাখবা এটা চাপের সূত্র, এটা মূলত চাপের সূত্র। তো চাপের সূত্র কেমন হচ্ছে বলতো, চাপের সূত্রে অবশ্যই আয়তন স্থির, কে স্থির, আয়তন স্থির। তাইলে সেই ক্ষেত্রে P is equal to NR ভাগ V into T, তাহলে এই পার্টটা আমাদের কনস্ট্যান্ট, দেন P is proportional to T, আর এটাই আমাদের চাপের সূত্র, P is proportional to T, দেন P2 T1 ভাগ T1 is equal to P2 ভাগ T2,
এটা আমাদের চাপের সূত্র। দেখো তো, চাপ তাপমাত্রা বাড়লে কি বাড়তেছে? চাপ বাড়তেছে। কার সূত্র? চাপের সূত্র, মনে রাখবা। এখন আবার এরপর আরো একটা আছে অ্যাভোগাড্রোর সূত্র, সেটা আমাদের লাগবে না। মূলত আমরা গ্যাসের মূল কয়টা সূত্র মনে রাখবো? তিনটা সূত্র। এটা কোন গ্যাসের তিনটা সূত্র? এটা আদর্শ গ্যাসের, যে গ্যাসের কোনো অস্তিত্বই নাই। আদর্শ গ্যাস হলে এমন একটা গ্যাস যে গ্যাসের কোনো কি নাই, অস্তিত্বই নাই। বাস্তবে আমরা যে গ্যাস দেখি সেটাকে বলা হয় বাস্তব গ্যাস। আর এটা কি, এগুলো কিসের গ্যাস? কেমন গ্যাস? বাস্তব গ্যাস নাকি আদর্শ গ্যাস? আদর্শ গ্যাস। এখন একটু ঠান্ডা মাথায়, আর একটু ঠান্ডা মাথায় দেখো, এই তিনটা সূত্রকে সমন্বিত করলে আরো একটা সূত্র পাওয়া যায়, যেটাকে বলা হয় সমন্বয় সূত্র। কেমন নয় সূত্র? সমন্বয় সূত্র। সমন্বয় সূত্রটা কি? দেখো তো, P1 V1 ভাগ T1, এখান থেকে যদি দেখো PV ভাগ T ইজ ইকুয়াল টু NR, PV ভাগ T ইজ ইকুয়াল টু কি আর NR। তার সমন্বিত সূত্র হচ্ছে P1 V1 ভাগ T1 ইজ ইকুয়াল টু P2 ভাগ T2। মনে রাখবেন, এটা হলো সমন্বিত সূত্র। আর এইগুলো সব সূত্রের সাথে আরেকটা এক্সট্রা একটা সূত্র লাগাই দেওয়া হয়েছে, অ্যাভোগাড্রোর সূত্র। কি সূত্র? অ্যাভোগাড্রোর সূত্র। তো অ্যাভোগাড্রোর সূত্রটা করার পরে শেষমেশ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আসে। আমরা কি করলাম? এই পিভি ইজ ইকুয়াল টু এনআরটি কে ভাঙায়া এই সূত্রগুলো বের করলাম, কিন্তু মূলত এই সূত্রগুলোর থেকে কিন্তু পিভি ইজ ইকুয়াল টু এনআরটি আসছে। কিন্তু আশা করি এইভাবে তোমরা মনে রাখবা, মনে রাখতে সুবিধা হবে। এখন আমরা যেটা করতে যাচ্ছি আর কি, আশা করি একটা তোমরা আইডিয়া পাইছো। প্রথম সূত্র কি? বয়েলের সূত্র। তারপর কি? চার্লসের সূত্র, চাপের সূত্র। কারণ বয়েলের সূত্রটা কি? তাপমাত্রা স্থির। বয়েল, নাম বয়েল, তাপ দিচ্ছে, তাপমাত্রা স্থির। চার্লসের চতে চার্লস, চাপ, চাপ স্থির। লাস্ট থাকে চাপের সূত্র। চাপের সূত্রের মধ্যে কি স্থির? আয়তন স্থির। একটু কষ্ট করে মনে রাখবে, একটু একটু বেশি না। এখন শেষমেশ সমন্বিত সূত্রটা আসলো। সমন্বিত সূত্রকে ভাঙায় আরো সূত্র আনা যায়, আরো সূত্র করা যায়। সূত্রের কোনো শেষ নাই। সূত্র এই চ্যাপ্টারে ব্যাপক সূত্র আছে, কোনো প্রবলেম নাই, কোনো টেনশন নিও না, দুঃখ নেওয়ার কিছু নাই। যে ব্যাপক সূত্র তোমরা পেতে যাচ্ছ, ব্যাপক অঙ্ক হবে, সুন্দর সুন্দর অঙ্ক আছে, কোনো টেনশন নেই। এখন আমরা আরেকটা জিনিস এখানে জানা দরকার আছে, সেটা আমি একদম এখনই শেষ করে দেই। যে এই যে সূত্রগুলো, এই সূত্রগুলো কাদের সূত্র? কার সূত্র? আদর্শ গ্যাসের সূত্র। ঠান্ডা মাথায়, কার সূত্র? আদর্শ গ্যাসের সূত্র। তো এগুলো কি বাস্তব গ্যাস কখনো মানবে? এই সূত্রগুলো কি বাস্তব গ্যাস কখনো মানবে? হ্যাঁ, মানবে। ভালো করে মনে রাখবা, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মেডিকেলে ব্যাপকবার আসছে, অনেকবার আসছে। আমি এখানে লিখে রাখি যে আদর্শ গ্যাসের সূত্র সমূহ উচ্চ তাপমাত্রা ও নিম্ন চাপে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। খুবই ঠান্ডা মাথায়, কি? আদর্শ গ্যাসের সূত্রসমূহ উচ্চ তাপমাত্রা, তাপমাত্রা হতে হবে উচ্চ, এবং নিম্ন চাপে বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য। এরকম প্রশ্ন ব্যাপক অনেক সময় আসছে যে বয়েলের সূত্রটি বাস্তব গ্যাসের জন্য প্রযোজ্য হবে কখন? উচ্চ তাপমাত্রা, নিম্নচাপ, নিম্নচাপ, উচ্চ তাপমাত্রা, তারপরে হচ্ছে নিম্ন তাপমাত্রা, উচ্চ চাপ, এরকম হাবিজাবি হাবিজাবি করে অনেক কিছু দিবে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা যেটা করতে যাচ্ছি, মূলত এই যে প্রত্যেকটা সূত্রকে আমরা ভাঙ্গায় খাবো। ভাঙ্গায় খাবো মানে কি, এগুলো প্রত্যেকটা সূত্রকে কিভাবে আসলো, এগুলো গ্রাফ কি, এগুলো থেকে আরো কি কি কোয়েশ্চেন হতে পারে, তোমাদের রিটেনে কি আসতে পারে, এমসিকিউ কি আসতে পারে, এগুলো সবগুলোকে আমরা ডিটেইলসে আলোচনা করব। একটু মন আর যোগ দিয়ে বসো। দেখো, দেখো তাহলে সর্বপ্রথম সূত্রটা কি বলতো? সর্বপ্রথম সূত্রটা হচ্ছে বয়েলের সূত্র। ডিম বয়েল করার না, গ্যাস বয়েল করার সূত্র, বয়েলের সূত্র। সূত্রটা কি দেখলাম বলতো? পিভি, বা এরকম ছিল, পি প্রপোর্শনাল টু 1/v, পিভি ইজ ইকুয়াল টু কে, P1 V1 ইজ ইকুয়াল টু P2 V2 এক। ওকে, তোমরা কেমিস্ট্রিতে
মানে ছুটকা মুটকা চকলেট প্রশ্ন দেখছো, ওগুলো থাকবে, ওগুলোর তো কথা বলে লাভ নেই, ওগুলো তো তোমাদের ফিজিক্সে সম্ভবই না আসা কোনোভাবে। এখন তোমাদের যেটা আসবে মূলত আর কি ফিজিক্সে, একটু কোয়েশ্চেনটা দেখো, একটু মনটা মানে ভালো লাগবে আর কি। কোয়েশ্চেনটা যদি আমি একটু সাইডে লিখি, যে এরকম একটা কোয়েশ্চেন, যে একটি সমুদ্র তলদেশ হতে বায়ু বুদবুদ বায়ু বুদ বুদ সমুদ্র পৃষ্ঠে আসার ফলে এর আয়তন 8 গুণ হয়ে যায়। সমুদ্রের গভীরতা কত? ভাই এর কি করতেছেন এগুলা? পড়াইলেন বয়েলের সূত্র P1 V1 P2 V2, চাপ আর আয়তন ছাড়া কোনো কথাই নাই, এর মধ্যে গ্যাসই নাই। আপনি সমুদ্র নিয়ে আসছেন, সমুদ্রের মধ্যে বুদবুদ বড় হয়ে গেছে, সেটার উপর গভীরতা কত, এইগুলো কিভাবে আসবে? এরকম তোমাদের যদি আজে বাজে প্রশ্ন মাথায় আসে, খুবই স্বাভাবিক, কোনো টেনশনের কিছু নেই, খুবই স্বাভাবিক চিন্তা ভাবনা। আমরা এই সূত্রটা ব্যবহার করি, এটা করব। আর তোমরা নিশ্চিত থাকতে পারো, যদি তোমাদের কোনো পরীক্ষা হয়, যে পরীক্ষা এইচএসসি যদি নাম হয় সেটার, যদি অ্যাডমিশন নাম হয়, সেটা যদি ঢাকা ইউনিভার্সিটির হয়, সেটা যদি মেডিকেলের হয়, সেটা যদি বুয়েট বা অন্যান্য ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটির হয়, তার মধ্যে এই টাইপের একটা প্রশ্ন থাকবে। হয় একটু ঘুরে পেঁচে দিবে, কিন্তু থাকবে এই রিলেটেড, এই কনসেপ্ট রিলেটেড, বয়েলের সূত্র রিলেটেড একটা প্রশ্ন থাকবেই। আমাকে যদি বলা হয় এই চ্যাপ্টার থেকে ভাই 3টা প্রশ্ন আমাকে কমন দেন, তার মধ্যে আমি বলবো এই টাইপের একটা কোশ্চেন, তারপরে আরো বাকি 2টা আছে, সেটা আস্তে আস্তে তোমরা জানবা। তা আপাতত আমরা শুরু করি। তো এই সমুদ্র যে পৃষ্ঠটা আছে এরকম, মন থেকে বলো তো এটা সমুদ্র মনে হচ্ছে না? না মনে হলে আমার কি করার? দেখো এটা সমুদ্রের তলদেশ, তলদেশে মনে করো একটা বায়ু বুদবুদ ছিল, সামহাও আসছে কোথাও, কই থেকে আসলো ভাই, কিভাবে আসলো, এগুলো পরের কথা। ছিল একটা বুদবুদ, সেই বুদবুদটা যখন এখানে উঠে গেছে অনেক বড় হয়ে গেছে, 8 গুণ বড় হয়ে গেছে। এখন ভাই কিভাবে বড় হলো? খুবই স্বাভাবিক চিন্তা ভাবনা। তোমরা যদি কখনো পানিতে নামো, পানিতে দেখবা তোমার গায়ে বেশ চাপ লাগে, বেশ চাপ। কারণ কি, তোমরা ছোটবেলায় পড়ছিলা 9-এ থাকতে, তরলে নিমজ্জিত কোনো বস্তুকে তরল কর্তৃক প্রদত্ত চাপ প্রয়োগ হয়। তরল কি করে? চাপ দেয়। তরল কি করে? চাপ দেয়। চাপ দিলে সেটার কি আয়তন কমে যাবে, আর চাপ থেকে বেরিয়ে আসলে আয়তন বেড়ে যাবে। স্বাভাবিক কথা না? একদম স্বাভাবিক কথা। এখন দেখো, নিচে ভি, পিচ্ছি আয়তন, আর এটা বড় ভি, বড় আয়তন। এই বড় ভিটা বলে দিছে তোমার কাছে 8 ইন্টু পিচ্ছি ভি, ছোট ভি এর 8 গুণ, ছোট ভি এর কেমন গুণ? 8। তো এটাকে আমি বলতে পারি, পিচ্ছি ভি কে বলতে পারি আমি V1 ইজ ইকুয়াল টু পিচ্ছি ভি, আর এটা V2 ইজ ইকুয়াল টু 8 ভি। স্বাভাবিক কথা, কোনো টেনশন নাই। এখন দেখো তো, এটা যখন বাহিরে এসে পড়ছে, P2 চাপের মধ্যে কাজ করতেছে। P2 চাপটা কি? বায়ুমণ্ডলের চাপ না? কোথাকার চাপ? বায়ুমণ্ডলের চাপ। বায়ুমণ্ডলের একটা চাপ আছে না? তোমরা ছোট্টবেলায় চাপের চ্যাপ্টার পড়ছিলে 9-এ থাকতে। চাপের চ্যাপ্টারে বলতো পাহাড়ের উপরে, মানে যে কোনো মানুষের উপর যে একটা বায়ুমণ্ডলীয় চাপ আছে, যে বায়ুমণ্ডলীয় চাপ, বায়ুমণ্ডলীয়, রানুমণ্ডলীয় না কিন্তু, বায়ুমণ্ডলীয়, বায়ুমণ্ডলীয় চাপ পি এটিএম ইজ ইকুয়াল টু বাংলা ভাষায় 1 এটিএম বা 10⁵ প্যাসকেল। এটাকে আরো একটু সুন্দরভাবে লিখলে হয় 101 325 প্যাসকেল। 101 325 প্যাসকেল, মনে রাখবা, দুটাই জরুরি। 10⁵ কি করে, এই যে এই ভাঙ্গাচুরা মানগুলো নেয় না আর কি। এখন তোমার কোয়েশ্চেনে যদি লেখা থাকে ডিরেক্ট কখন কোনটা ইউজ করবে আমি বলে দিচ্ছি। দেখো এখন দেখো, P2টা কি বাইরে যখন গেছে তখন পি এটিএম আছে, আর এই গভীরতায় যখন আছে তখন P1 ছিল। P1টা, এই পানিটাও কি বায়ুর মধ্যে আছে না? তার মানে পানির ভিতরেও বায়ুমণ্ডলীয় চাপ আছে, পানির ভিতরেও বায়ুমণ্ডলীয় চাপ আছে, প্লাস পানির একটা আলাদা চাপ আছে। পানির একটা কি চাপ আছে? আলাদা চাপ আছে।
যেটা যদি তোমার গভীরতা হয় এইচ, তাহলে সেই চাপটার মান হয় এইচ রোজি। কত রোজি? এইচ রোজি। দেখো গভীরতায় তোমার কাছে দুটো চাপ আছে, একটা বায়ুমণ্ডলীয় চাপ তো আছেই, প্লাস পানির একটা চাপ এইচ রোজি। আর বাইরে চলে গেলে চাপটা শুধুমাত্র বায়ুমণ্ডলীয় চাপ। তাই এখন এই অঙ্কটা আমরা করার চেষ্টা করি, দেখি। তাহলে তুমি সূত্র কি জানো? বিসমিল্লাহ। P1 V1 = P2 V2। দেখো তো P1 কত? PATM প্লাস H রোজি। V1 = কাঁচা ভি, ছোট ভি, পিচ্চি ভি। P2 = PATM, V2 বড় হাতের 8 ভি। ভি ভি খেচাক খেচাক করে কেটে দিলা তুমি। তারপর দেখো এই পাশে আছে পি অ্যাটম প্লাস এইচ রোজি, আর এই পাশে আছে P8 পি অ্যাটম। দেখো তো এটা এইচ রোজি রাখলা, 8 - 1 PATM লেখা যায়। 8টা PATM, একটা PATM -1, তাহলে H = 7 PATM বাই রোজি। এখন এটার হিসাব আমাদের করতে হবে। এখন তোমার কাছে যদি বলেই দেয় PATM হচ্ছে 10⁵ প্যাসকেল, তাহলে তোমার কোনো টেনশনে নাই, ঝাকাস করে বসিয়ে দিবা। আর যদি মনে করো লেখা নাই, আর প্রশ্নটা হচ্ছে রিটেন, প্রশ্নটা কেমন? রিটেন, তাহলে তুমি 101 325 মারবা, 101 325 বসাবা। তা আমরা করতেছি MCQ টাইপের কোয়েশ্চেন মনে করো। তাহলে 7 × 10⁵ কাঁচা 5 ± 9। রোটা তুমি ছোটবেলায় পড়ছিলা, পানির রো হচ্ছে 1000, পানির রো কত? 1000। আর জি এর মান তুমি এলাকায় শিখছিলা আর কি, ছোটবেলায় কেউ তোমাকে বলছিল জি এর মান হচ্ছে 9.8। এখন তুমি এই হিসাবটা করতে তুমি অস্বস্তি বোধ করতেছো, কারণ তোমার কাছে ক্যালকুলেটর নেই। এখন ক্যালকুলেটর ছাড়া তুমি কিভাবে হিসাব করবা? তুমি চিন্তা করো, এই জিটা 9.8 না, এই জিটা হচ্ছে 10। তাহলে দেখো তো, একটা, দুইটা, তিনটা, চারটা, নিচে আছে 4টা শূন্য, আর উপরে 5টা শূন্য। তাহলে নিচের 4টার উপরে 4টা যদি কাটাকাটি হয়ে যায়, উপরে কয়টা শূন্য থাকে? একটা। তাহলে 7-এর পরে একটা শূন্য, 70 মিটার। এখন কথা হলো, এটা কি 10 ছিল? 10 তো ছিল না, ছিল কত? 9.8। তাহলে কি 70 হবে, নাকি 70-এর আশেপাশে কিছু একটা হবে? 70-এর আশেপাশে কিছু একটা হবে। 10 তো ছিল না, ছিল কত? 9.8। 10 থাকলে যে 70 হবে, যেহেতু এটা ছিল 9.8, তাইলে 70-এর আশেপাশে হবে। এখন তুমি বলো তো, 10/2 করলে হয় 5, 10/4 করলে হয় 2.5, তাই না? দেখো কি বুঝাচ্ছি এখানে, ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে আসে বড় সংখ্যা, বড় সংখ্যা দ্বারা ভাগ করলে আসে ছোট সংখ্যা। তাহলে আমি কি করলাম? 10 কি বড় সংখ্যা দ্বারা ভাগ করলে আসে ছোট সংখ্যা, তাহলে ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে আসবে আরেকটু বড় সংখ্যা, 71.25 মিটার। আসছে, আমার মুখস্থ ছিল। তুমি অপশন দেখেই বুঝতে পারবা 70-এর একটু উপরে হবে, একটু উপরে। তাহলে আশা করি পারবা। আর যদি এটা রিটেনে হতো, তাহলে তো তুমি হচ্ছে 101 325 বসাই করতে পারতা। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এই টাইপের আরো একটা অঙ্ক আমরা করতে যাব। তো এই একটা একটা অ্যাজাম্পশন পাইলা যে সমুদ্রের তলদেশে ছিল, তলদেশ থেকে যেহেতু চাপ আস্তে 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 বাহিরে আসার পর চাপ কমে গেছে, ফলে আয়তনটা বেড়ে গেছে। তারপরে নিচের আমরা আয়তন, নিচের চাপটা নির্ণয় করলাম, উপরের আয়তন, উপরের চাপটা নির্ণয় করলাম। উপরে শুধু বায়ুমণ্ডলীয় চাপ আছে, নিচে বায়ুমণ্ডলীয় চাপের সাথে পানির একটা আলাদা চাপ আছে, যেটাকে বলা হয় এইচ রোজি। আর এইখানে আমরা সেই হিসাবটা করে অঙ্কটা করে ফেললাম। এটা আশা করি তোমরা পারবা। আর এই চাইলে তোমরা এই যে এই জায়গায় যে কাজটা করছি, এটাকে তুমি শর্টকাট হিসেবে মনে রাখতে পারো, কিন্তু শর্টকাট হিসাবে মনে রাখে আসলে কোনো লাভ নেই, কারণ এই অঙ্কটাকে আরো চেঞ্জ করে দেওয়া পসিবল, আর একটু চেঞ্জ করে দেওয়া পসিবল। আমরা আরেকটু আগাই, আর একটু আগাই সামনের দিকে। দেখো এখন প্রশ্ন যদি এরকম থাকতো যে সমুদ্র বা হ্রদের গভীরতা 50 মিটার হলে একটি বায়ুপূর্ণ বেলুনের
আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যদি এটিকে তলদেশ হতে পৃষ্ঠে আনা হয়। এইরকমও কোয়েশ্চেন থাকতে পারে। হ্রদের গভীরতা 50 মিটার হলে একটি বায়ুপূর্ণ বেলুনের আয়তনের কিরূপ পরিবর্তন ঘটবে যদি এটিকে তলদেশ থেকে আনা হয়। দেখো তা কি করা যায়, তুমি সূত্র কি জানো, p1 ইজ ইকুয়াল টু p2। এখন সমুদ্রটা দেখো তো, নিচে ছিল p1, প্রথমে নিচে ছিল, উপরে আসে বড় হয়ে গেছে, নিচে v1 ছিল, p1 ছিল p atm প্লাস h রোজি, আর উপরে p2 হয়ে গেছে কাঁচা p atm, আর এই জায়গায় v2 তো v2। এখন চাইছে পরিবর্তনটা কি, তাই না? তাহলে v2 ভাগ v1 টা চাইছে ইজ ইকুয়াল টু p2 ভাগ p1। এরপরে দেখো p2 টা কত, p2 টা হচ্ছে কাঁচা p atm, আর p1 টা কত, p atm প্লাস h রোজি। তোমার কাছে এবার h দেওয়া আছে, রো জানো, জি জানো, তাইলে এই v2 বাই v1 যেটা আসবে, এই যে মানটা আসবে, এই মানটাকে যদি তুমি একটু শতকরায় নিয়ে যেতে পারো তাহলে উত্তরটা এসে পড়বে। তো কিভাবে আমরা করব দেখি। এখানে যদি তুমি দেখো 10 টু দি পাওয়ার 5, আর এখানে যদি লেখো 10 টু দি পাওয়ার 5 প্লাস এইচ এর মান কত, এইচ এর মানটা হচ্ছে 50 ইন্টু 1000 ইন্টু 9.8। এই যে হিসাবটা আছে, এই হিসাবটা তুমি করার পরে v2টাকে এই পাশে পার করে দিলা, v2 ইজ ইকুয়াল টু এই পাশে একটা মান থাকবে, সেই মান গুণন v1। তার মানে v1 হয়ে যাবে, v2 হয়ে যাবে v1 এর এত গুণ। তখন বলতে পারবা সমুদ্রের পৃষ্ঠে আসার পরে এত গুণ বৃদ্ধি পাইছে, বা এত গুণ হয়ে গেছে, আয়তনটা এত গুণ হয়ে গেছে। বা সেটাকে যদি শতকরায় বের করতে বলে, সেই ক্ষেত্রে শতকরা তুমি বের করে দিতে পারবা। আশা করি এই টাইপেরও কথা, কোশ্চেনটা বুঝতে পারছো। তাই আমরা আরেকটু আগাই, আরেকটু সামনের দিকে আগাই। এখন মূলত এই টাইপেরই প্রশ্ন থাকবে। এই টাইপের প্রশ্নটাকে আরো কিভাবে চেঞ্জ করে দেওয়া পসিবল, তোমাদের একটা টেস্ট হবে, সেই টেস্টেও তোমরা দেখতে পারবা আরো বেশ কিছু টাইপের দ্বারা কোয়েশ্চেন করা পসিবল। তারপরেও আবার আমরা চ্যাপ্টার শেষে আবার এটা নিয়ে আরো এক্সট্রা কি কি টাইপের কোয়েশ্চেন হতে পারে সেগুলো নিয়ে আলোচনা করব। আপাতত আমরা এই বয়েলের সূত্র নিয়ে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ গ্রাফ আছে, সেই গ্রাফগুলো শিখবো, যে গ্রাফগুলো কিভাবে, কারণ বয়েলের সূত্র থেকে অবশ্যই গ্রাফগুলো আসে আর কি পরীক্ষায়। তো এখন দেখি আমরা গ্রাফটা কিভাবে করা যায়। তোমরা নর্মালি আমাদের আগে ম্যাথের গ্রাফগুলো বুঝতে হবে। তোমরা এটাকে যদি এক্স অক্ষ বলো, এটাকে যদি ওয়াই অক্ষ বলো, তা এইরকম একটা গ্রাফকে কি বলো, ওয়াই ইজ ইকুয়াল টু এম এক্স, বা মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ, মূল বিন্দুগামী সরল রেখার গ্রাফ, স্বাভাবিক কথা। তারপরে তোমরা বলো তো, যদি এইরকম একটা গ্রাফ দেখো, এটা যদি তোমার সি হয়, এটাকে বলো y ইজ ইকুয়াল টু mx প্লাস সি, তাই না? তারপরে দেখো, আর তোমরা জানো যে যে কোনো বক্ররেখার যদি গ্রাফ হয়, বক্ররেখার যদি গ্রাফ হয়, তাহলে সেই গ্রাফের মধ্যে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার, এক্স ওয়াই, এই টার্মগুলো থাকে, এই টার্মগুলো থাকে। সেই রকমই একটা টার্ম তোমরা মনে রাখবা, যে যদি কখনো এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে লেখা থাকে, মনে রাখবা এক্স ওয়াই ইজ ইকুয়াল টু কে লেখা থাকে, তাহলে এটা একটা অধিবৃত্তের সমীকরণ, সেটাও একটা স্পেশাল অধিবৃত্ত, আয়তাকার, আয়তাকার অধিবৃত্ত। এই অধিবৃত্তটা দেখতে কিরকম, এই যে কিছুটা এরকম, ভালো করে বোঝার চেষ্টা করো। দেখো এটা, এই অধিবৃত্তটা যদি তোমরা দেখো, এই অধিবৃত্তটা দেখো এরকম, কিছুটা এরকম অধিবৃত্ত, যে এদিকে মনে করো এক্স আছে, এদিকে মনে করো ওয়াই আছে। এই সম্পর্কটা কি মূলত এরকম না, ওয়াই ইজ ইকুয়াল টু কে বাই এক্স, বা ওয়াই ইজ ব্যস্তানুপাতিক অফ 1/x। মানে
এক্স যদি বাড়াও ওয়াই কমতেছে। দেখো তো এক্স যতই এদিকে যাচ্ছ বাড়তেছে না, এক্স বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, ওয়াই কমে 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 যাচ্ছে। আর এক্স যদি কমাও 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 ওয়াই বাড়তেছে ওয়াই বাড়তেছে ওয়াই বাড়তেছে। মানে সম্পর্কটা কেমন? ব্যস্তানুপাতিক। সম্পর্ক যদি ব্যস্তানুপাতিক হয়, এমন যদি সম্পর্ক হয়, তাহলে এই যে এটা হয়। তো এখন ভাই এটাকে আবার কেন মানে অধিবৃত্ত সমীকরণ বলা হয়? তো অধিবৃত্ত তোমরা কেমন জানো? অধিবৃত্ত তোমরা এই যে এরকম জানো না, এরকম যদি থাকে এটা অধিবৃত্ত বলা হয়। তো এখন এটা তো একটু বৃত্তাকার বৃত্তাকার একটু ভাব আছে, এটাকে আবার আয়তাকার কেন বলা হয়? এই লুকটার মধ্যে একটু আয়ত আয়ত কনসেপ্ট আছে, এই যে এরকম। বা তুমি যদি এইটাকে ধরে এই পাশে নিয়ে যাও, দেখো তো একটু আয়ত আয়তের মতো লাগতেছে না? তাহলে সেই জন্য এটাকে আয়তাকার বলে। আমরা বেশি ডিপতে যাব না, আমরা জাস্ট একটা অ্যাজাম্পশন যে আমরা নামটা মনে রাখতে হবে প্লাস আমাদের পরীক্ষায় লিখতে হবে, সেজন্য আমরা বলতেছি আয়তাকার অধিবৃত্ত সমীকরণ। তারপরে এখানে আমি আরো একটা যদি সূত্র লিখি, সেই সূত্রটা সেখানে তোমরা এরকম দেখতে পারবা যে আমি যদি এখানে চিত্র আরো একটা আঁকি, যে y is equal to k, y is equal to কি k, সেই ক্ষেত্রে তোমাদের চিত্রটা এরকম না। y is equal to k হলে এর মানে হচ্ছে এটা একটা x অক্ষের সমান্তরাল লেখা সমীকরণ। x অক্ষের সমান্তরাল রেখা। কেন x অক্ষের সমান্তরাল? কারণ k এর সাথে y রিলেটেড কিচ্ছু নাই বা x রিলেটেডও কিচ্ছু নাই, সেই জন্য এটা এমন সরল রেখা। তাই এখন আমরা যে সূত্রটা জানি সেই সূত্র নিয়ে আলোচনা করব। আমরা জানি কি PV is equal to K, বা P is equal to K by V, বা P is proportional to 1 by V। দেখো তো এটা দেখতে কি y is equal to 1 by x এর মতো না? y is equal to 1 by x। তাহলে আমি যদি এটা চিত্র আঁকি, যেটাকে যদি বলি যে P বনাম V লেখ চিত্র, ঠিক আছে? P বনাম V, তাহলে এই দিক বরাবর P দিতে হবে, এই দিক বরাবর V দিতে হবে। দেখো তো এটা এটার সাথে যাচ্ছে না, y বরাবর আছে P আর x বরাবর আছে V। তাহলে দেখো তো এটা কি এই যে এরকম আসবে না? এরকম না? এরকমই হবে। তাহলে এটাকে, এটার নাম হবে কি আয়তাকার অধিবৃত্ত। তো এটাকে ইংরেজিতে বলা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। বোলা মানে গোলা, গোলা মানে বৃত্ত, বোলা মানে গোলা, গোলা মানে বৃত্ত, হাইপার মানে অধিক, হাইপার মানে অধিক, আর রেক্ট্যাঙ্গুলার মানে আয়তাকার, রেক্ট্যাঙ্গুলার মানে আয়তাকার। মনে রাখবা যে হচ্ছে বয়েলের সূত্র P বনাম V লেখচিত্র হচ্ছে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা। খুব ভালো করে মনে রাখবা। তারপরে এরপরে যদি আরেকটু দেখো, যদি তোমার কাছে দেওয়া থাকে এরকম PV বনাম V, তার মানে এই y অক্ষ বরাবর আছে P V আর এদিকে আছে V, এটা কিসের হবে? তোমরা একটা জিনিস কি জানো, PV is equal to K, মানে PV মিলেই একটা পদ, PV মিলেই একটা পদ, যে পদটা y is equal to K, PV মিলেই একটা পদ, y is equal to K। তাহলে কেমন হবে? এরকম PV দুটো গুণ করে একটা পদ, এমন না P আলাদা পদ V আলাদা পদ, PV মিলে একটা পদ, তার মানে PV মিলে y is equal to K, K is equal to সমান্তরাল সরল রেখা। এমন কি PV বনাম P ও যদি হয়, তার মানে এইদিকে থাকবে P আর এদিকে থাকবে PV, সেটাও হবে y অক্ষের সমান্তরাল সরল রেখা, x অক্ষের সমান্তরাল সরল রেখা। আশা করি এই গ্রাফগুলো বুঝতে পারছো। দেখে নাও, তোমরা একটু দেখে নাও যে এরকম থাকলে y mx প্লাস c, আর এটাকে বলা হয় আয়তাকার হাইপারবোলা। এখন এই কয়েকটা গ্রাফ আছে, এই কয়েকটা গ্রাফ তোমরা মনে রাখতে পারলেই বয়েলের সূত্রের কনসেপ্ট ক্লিয়ার, বয়েলের সূত্র শেষ। এরপরে আমরা এখন যাব, এরপরে কি আছে? চার্লসের সূত্র নাকি? ঠিক আছে তো? হ্যাঁ ঠিক আছে, চার্লসের সূত্র। চার্লস মূলত তার সূত্রে বলছিলটা কি, বা ওই সূত্রে কি চার্লসের আসল সূত্র নাকি, বা চার্লসের সূত্র থেকে কি প্রশ্ন আসতে পারে,
এগুলো নিয়ে এখন আলোচনা করব। দেখো এখন তোমরা চার্লসের সূত্র, চার্লসের সূত্রের থেকেও চার্লসের সূত্রের কিছু বৈশিষ্ট্য আছে, কিছু ছোট ছোট কথা আছে, সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। চার্লসের সূত্র, চার্লসের সূত্রটা দেখো, আগে লেখি, বোঝার চেষ্টা করো, বুঝবা না, না বুঝলে আমি বুঝাই দিচ্ছি, প্রবলেম নেই। দেখো চার্লসের সূত্র বলতেছে স্থির চাপে 0°C হতে কোনো গ্যাসের তাপমাত্রা প্রতি 1°C বৃদ্ধিতে আয়তন আদি আয়তনের 1/273 অংশ বৃদ্ধি প্রায়। চার্লসের মূল সূত্র ছিল এটা। এই সূত্রের মিনিং কি, এটা কিভাবে কি হলো এখন আমরা দেখতেছি। দেখো দেখো এই সূত্রটা পরে, আগে তোমরা ছোটবেলার একটা কাহিনী বলো তো। তোমরা এরকম একটা জিনিস দেখছিলা ফিজিক্সে ছোটবেলা 9 থাকতে, এটা যদি তোমার এল নট দৈর্ঘ্যের একটা দণ্ড হয়, এল নট দৈর্ঘ্যের একটা কি দণ্ড হয়, এই দণ্ডে তুমি যদি তাপ দাও, এটার তাপমাত্রা মনে করো θ1 ছিল, এটা তাপমাত্রা বাড়ানোর পরে, বা θ0 ছিল, আগে আদিতে কত ছিল θ0, তাপমাত্রা তুমি কিছু পরিমাণে বাড়াইছো, বাড়ানোর পরে থিটাতে নিয়ে গেছো, কততে নিয়ে গেছো থিটাতে, তাহলে এখানে তাপমাত্রা একটা পরিবর্তন হয়েছে না? তাপমাত্রা কি হয়েছে? একটা তাপমাত্রার পরিবর্তন, ডেল থিটা ইজ ইকুয়াল টু থিটা মাইনাস θ0, ঠিক আছে? এর কি একটা দৈর্ঘ্যেরও পরিবর্তন হয়েছে না? ডেল এল হওয়ার পর একটা নতুন দৈর্ঘ্য হয়েছে এল, তারপর তুমি কি বলতো ডেল এল ইজ ইকুয়াল টু এল মাইনাস এল নট। ছোটবেলা স্বাভাবিক কথা। এখানে একটা কথা ছিল দৈর্ঘ্য প্রসারণ সহগ, কি ছিল? দৈর্ঘ্য প্রসারণ সহগ। তুমি এটা লিখতা আলফা দিয়ে, আলফা ইজ ইকুয়াল টু, মনে আছে? মনে করে দেখো, আলফা ইজ ইকুয়াল টু ডেল এল, এল নট ডেল থিটা, বা তোমরা যদি লিখে থাকতো তখন মনে হয় L2 মাইনাস L1, L1 θ2 মাইনাস θ1, এইভাবে লিখতে হয়তো, তো সেটাকে এইভাবে লেখা যায়। এর মানে কি? ডেল এল ইজ ইকুয়াল টু এল নট আলফা ডেল্টা থিটা না? ডেল এল মানে কি? এল নট, এটা কোনাকুনি গুণ করেছে, আর কিছু না তো। এখন এই সূত্রটাকে যদি আরেকটু সুন্দর করে দেখো, তুমি কি লিখতে পারো? এল ইজ ইকুয়াল টু নতুন এল, এল নট প্লাস ডেল এল, লেখা যায় এল ইজ ইকুয়াল টু আদি দৈর্ঘ্য প্লাস ডেল এল বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য। আদি দৈর্ঘ্য তো এল নট, আর বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য এল নট আলফা ডেল থিটা। প্রবলেম আছে কোনো? আলফাটা কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। আলফাটা কি? দৈর্ঘ্য প্রসারণ সহগ। এখান থেকে এল নট 1 প্লাস আলফা ডেল থিটা লেখা যায়। কোনো প্রবলেম আছে? এল সমান সমান, এলটাকে বলতে পারি না এল থিটা, বা থিটা তাপমাত্রায় দৈর্ঘ্য, থিটা তাপমাত্রায় দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আদি দৈর্ঘ্য প্লাস বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য। থিটা তাপমাত্রায় দৈর্ঘ্য, থিটা তাপমাত্রায় দৈর্ঘ্য ইজ ইকুয়াল টু আদি দৈর্ঘ্য প্লাস বৃদ্ধিপ্রাপ্ত দৈর্ঘ্য, ঠিক আছে? এখন আয়তনের বেলায় আয়তন প্রসারণ সহগ ছিল গামা। কি বা? গামা। আয়তন প্রসারণ সহগ ছিল গামা। এখন দেখো তো আয়তন প্রসারণ সহগের সংজ্ঞাটা কি ছিল? একক তাপমাত্রা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় তাই আয়তন
প্রসারণ সহগ গামা, তাই না? এখন দেখো তো, সেটা ক্ষেত্রে হয়তো কেলভিনে ছিল, সেটা কথা না। এইখানে দেখো তো কি বলছে, প্রতি 1 ডিগ্রি সেলসিয়াস, 10 না কিন্তু, আবার 1 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে আয়তন আদি আয়তনের এত অংশ বৃদ্ধি পায়। আদি আয়তনের এত অংশ বৃদ্ধি পায় মানে 1 মিটারে বৃদ্ধি পায় যত, তার সাথে অত গুণ করতে হবে। মানে আয়তন বৃদ্ধি পায় যে পরিমাণ, একক তাপমাত্রা বৃদ্ধিতে একক আয়তনের মধ্যে যে পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে এই যে এত অংশ, এই অংশটাই কি, এই অংশটাই কি আয়তন প্রসারণ সহগ না? যে একক আয়তন তাপমাত্রা বৃদ্ধিতে যে পরিমাণ আয়তন বৃদ্ধি পায় সেটাই কি তাপমাত্রা বৃদ্ধি সহগ, মানে আয়তন বৃদ্ধি সহগ। তাহলে এটাকে বলা হয় গামা পি, গ্যাসের আয়তন বৃদ্ধি সহগ। আদর্শ গ্যাসের আয়তন বৃদ্ধি সহগ 273 সেলসিয়াস ইনভার্স, বা এটাকে সুন্দর করে লেখা হয় 0.00366 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স। এটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এটাকে কি বলা হয়? গ্যাসের আয়তন প্রসারণ সহগ। মনে রাখবা, এটাকে বলা হয় গ্যাসের আয়তন প্রসারণ সহগ। এখন আমরা যে সূত্রটা দেখলাম এইটা, তাই না? এখন আমাদের মনে করো একটা গ্যাস আছে, এই যে দেখতে পাচ্ছ আশা করি, এইটা মনে করো আমাদের গ্যাস, একটা পাত্র ছিল। এই পাত্রে গ্যাসের আয়তনটা প্রথমে ছিল ভি নট, আদিতে ভি নট, যখন থিটা ছিল কত, থিটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। ভালো করে এটা কখন, থিটা ছিল 0 ডিগ্রি সেলসিয়াস। এখন তাপমাত্রা বৃদ্ধি করছি, আয়তন বৃদ্ধি পাইছে, আয়তন হয়েছে ভি থিটা। কত হয়েছে? ভি থিটা। আয়তন কি পাইছে? বৃদ্ধি পাইছে। কত পরিমাণ? ডেল ভি পরিমাণ। তাপমাত্রা আসছে কত? থিটা। তুমি কি সূত্র লিখবা না এই জায়গায়? ওইটার মতো, এল থিটা ইজ ইকুয়াল টু এল নট প্লাস ডেল এল। এরকমই ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ডেল ভি লিখবা না? এরপরে লেখার পরে কি করবা? ভি নট প্লাস ডেল ভি মানে কি? ভি নট আলফার জায়গায় গামা, ডেল থিটা, গামার জায়গায় গামা পি। তারপর দেখো তো, ভি নটটাকে যদি তুমি একটু কমন নাও, ভি নটটাকে কমন নাও, তাহলে 1 প্লাস গামা পি এর মান কত? 273 ডেল থিটা, ভি থিটা। ডেল থিটা আবার কি? থিটা মাইনাস 0। আগে কত ছিল? 0 না? তাহলে ডেল থিটা সমান সমান তুমি থিটাই লিখতে পারো। তাহলে এটাকে লেখা যায় ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস 1 প্লাস থিটা বাই 273। এটা ছিল কার সূত্র? এটা ছিল মূলত, ভুলে গেছে, মিস্টিক মানুষ মাত্রই কি হেঁটে বেড়ায়, ভুল হতে পারে। দেখো, এটা ছিল কার সূত্র? চার্লসের আসল সূত্র, চার্লসের মূল সূত্র এটা। এই সূত্রটাকে আমরা চেঞ্জ করে শেষমেশ নিয়ে আসি এই রূপে, ভি সমানুপাতিক টি। বুঝতে পারছো আশা করি? এখন তোমাদের এখান থেকে খুব ভালো করে মনে রাখতে হবে, এই যে এই সূত্রের আকৃতিটা মনে রাখবা। তারপর এই লেখাটা থেকে এই যে এখানে মনে রাখবা যে গ্যাসের আয়তন প্রসারণ সহগ কত? ডেল পি গামা পি। গামা পি ইজ ইকুয়াল টু 1/273 পার ডিগ্রি সেলসিয়াস, পার ডিগ্রি সেলসিয়াস, বা 0.00366 পার ডিগ্রি সেলসিয়াস। এই কথাটা মনে রাখবা। এখন আমরা দেখো এখান থেকে আমাদের একটু গ্রাফ লাগবে, এটা একটু গ্রাফটা আমাদের দেখতে হবে, একটু গ্রাফটা দেখবো। গ্রাফটা দেখলে আমাদের মোটামুটি কাজ শেষ। এই টপিকটা থেকে এখন যেগুলো আমি আলোচনা করলাম এর বাইরে তেমন কোনো কোয়েশ্চেন আসবে না। দেখো এখানে আমরা যদি বলি কি প্রশ্ন করা সম্ভব, এখান থেকে একটা গ্রাফ আসবে, ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট 1 প্লাস থিটা বাই 273। ভি থিটা ইজ ইকুয়াল টু ভি নট প্লাস ভি নট থিটা বাই 273। দেখো তো, আদি আয়তনটা কি একটা নির্দিষ্ট না? ভি নটটা কি? আদি আয়তন বা নির্দিষ্ট মান বা ধ্রুবক। তাহলে এটাকে আমি এইভাবে লিখতে পারি, ভি নট বাই 273 গুণন থিটা প্লাস ভি নট, ভি থিটা। ভি থিটাটা আমার যদি ওয়াই হয়,
এটা যদি আমার এম হয়, থিটা যদি আমার এক্স হয়, এটা যদি আমার সি হয়, তাহলে y = mx + c না? তার মানে গ্রাফটা কেমন হবে বলো তো? গ্রাফটা হবে এরকম, যেটার মধ্যে y অক্ষে ছেদাংশের পরিমাণটা যে c, y অক্ষের থেকে ছেদাংশের পরিমাণটা c, এটা পিছনে একটা বিন্দুতে ছেদ করবে। এটা যদি আমার x হয়, এটা যদি আমার y হয়, তাহলে এটাকে যদি আরেকটু দেখি আমরা কি করা যায় এখানে, দেখো তো একটু এটা আসলে চিত্রটা কেমন হবে। দেখো তো ঘটনাটা এরকম, কিরকম যে এটার এইখানে একটা ছেদাংশ আছে, এই ছেদাংশটা বোঝাচ্ছে আদি আয়তন, এদিকে তো থিটা, এদিকে তো ভি, থিটা আবার কিসে? ডিগ্রি সেলসিয়াসে। যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন আয়তনটা ছিল ভি নট, যখন 0 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন আয়তনটা কি ছিল? ভি নট। এটা হচ্ছে আদি আয়তন। যতই তাপমাত্রা বাড়তেছে এটা উপরে উঠতেছে। এই যে রেখাটার ঢাল, এই রেখার ঢাল m = v0/273। অনেক কাজে লাগবে, অনেক ধরনের ম্যাথ করতে গেলে এগুলো কাজে লাগবে। তুমি চিত্রটা বোঝার চেষ্টা করো, তারপরে দেখো। দেখো তো এটা কি মনে হচ্ছে না কোথাও যায় ছেদ করছে? এই জায়গায় একটা ছেদ করছে। এই যে যে ছেদ বিন্দুটা আছে, এই বিন্দুটা হচ্ছে -273 ডিগ্রি সেলসিয়াস, -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিন। ওকে না কিন্তু 0 কেলভিন, ওকে না 0 কেলভিন। এখন দেখো তো কি বলতেছে এই বিন্দুটা, এই বিন্দুটা বলছে না ভি কি হয়ে গেছে? শূন্য হয়ে গেছে। মানে এই বিন্দুতে আয়তন শূন্য, আয়তন শূন্য। মানে বলতেছে -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনে, 0 কেলভিনে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। আচ্ছা, এত এই তাপমাত্রা কি পৌঁছানো পসিবল না? অসম্ভব কিছু? সম্ভব, যাওয়া সম্ভব। তার মানে কি এই তাপমাত্রায় গেলে কি গ্যাসের আয়তন শূন্য হয়ে যাবে? গ্যাসের আর কোনো আয়তন থাকবে না? এটা কি হতে পারে? তুমি তো বলবা যে না ভাই হয় না। তো হয় না, কারণ কি? তুমি যেগুলো গ্যাসটা চিন্তা করো সেই গ্যাসটা কি বাস্তব গ্যাস, আর আমরা কথা বলছি কোন গ্যাসের? আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস এমন একটা গ্যাস যে গ্যাস পরম তাপমাত্রা বা -273 ডিগ্রি সেলসিয়াস বা 0 কেলভিনে আয়তন কত হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। এই তাপমাত্রাকে বলা হয় পরম তাপমাত্রা, যে তাপমাত্রায় আদর্শ গ্যাসের আয়তন শূন্য। আদর্শ গ্যাসের আয়তন শূন্য। আসতেই পারে পরীক্ষায়, দেখো একটু বইটা খুলে দেখো, কোশ্চেন খুলে দেখো কতবার এই কোশ্চেনটা আসছে। প্লাস এখান থেকেও আর অন্যান্য কোশ্চেন আসতে পারে, তোমার এই সূত্র ইউজ করেও কোশ্চেন বানানো যেতে পারে। বিশেষ করে 2000 এই যে নতুন 21 সালে যে ব্যাচটা, সেই ব্যাচের তোমার যে শর্ট সিলেবাসে যেহেতু এই চ্যাপ্টারটাকে ইনক্লুড করা হয়েছে এবং অন্যান্য চ্যাপ্টারকে বাদ দেওয়া হয়েছে, সম্ভবত এই চ্যাপ্টারের অনেক খুঁটিনাটি অনেক ছোট ছোট বিষয়ের থেকেও অনেক কোশ্চেন আসতে পারে। আশা করি তোমরা এই বিষয়গুলোকে খুব ভালো করে মনে রাখবা। আর চার্লসের সূত্রটা, অরিজিনাল সূত্র তো যেটা আছে সেটা তো দেখলাই, ভি সমানুপাতিকটি, সেখান থেকে v2/t2 = v1/t1, এটা ইউজ করে তো অঙ্ক পারবাই তোমরা, সেটা তো আমি জানি। ওটা নিয়ে তাহলে কথা বলে লাভ নেই। এখন তোমরা এগুলোর মধ্যে দেখবা এক্সট্রা কি টাইপের প্রশ্ন বানানো যায়। আমরা আর একটু দেখি, আর একটু আগাই। যদি আমাদের আর আমরা তেমন কোনো আলোচনা করব না আজকের লেকচারে এটাই শেষ দিকের আলোচনা। শুধুমাত্র আমি শেষ যে জিনিসটা আছে এটা করার পরে তোমাদের তোমরা হচ্ছে একটা টেস্ট আছে তোমাদের, সেই টেস্টটা তোমরা দেওয়ার চেষ্টা করবা। আর প্লাস সেই টেস্ট নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে, সেই যে টেস্টের কোয়েশ্চেনগুলো নিয়ে আবার পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো নি। এবং এর পরবর্তী ভিডিওতে তোমাদের মূলত গ্যাসের গতিতত্ত্ব নিয়ে আলোচনা হবে, যেখান থেকে বেশ অনেক টাইপের কোয়েশ্চেন হবে। এবং তার পরবর্তী ভিডিওটা হবে শিশিরাঙ্ক এবং হচ্ছে তোমার কি বলে আর্দ্রতা মিতি বা
আপেক্ষিক আর্দ্রতা সংক্রান্ত। এবং শেষ আরও একটা লেকচার থাকবে, মোটামুটি 4 থেকে 5টা লেকচারের মধ্যে এই পুরো চ্যাপ্টারটাকে কভার করার চেষ্টা করা হবে। আর আমি আশা করতেছি ইনশাআল্লাহ এই চ্যাপ্টারে এই কয়েকটা লেকচার করলেই তোমাদের এই চ্যাপ্টারে অল কভার হয়ে যাবে, এর বাহিরে আর কিচ্ছু লাগবে না, তোমাদের আর কিচ্ছু লাগবে না। মোটামুটি যত থিওরিটিক্যাল আলোচনা আছে প্লাস ম্যাথমেটিক্যাল যত আইডিয়াল দরকার সেই এই লেকচারগুলোর মধ্যেই তোমরা পেয়ে যাবে। তো এখন শেষ যে সূত্রটা তোমরা দেখছিলা যে আয়তনে যে সূত্রটা পি সমানুপাতিক টি, বা আয়তনের কেন, এটা তো আয়তন স্থির, এই সূত্রের মধ্যে আয়তন স্থির, এই সূত্রটা কার সূত্র? চার্লসের সূত্র, সরি চার্লস না, চাপের সূত্র বা গেলুসেকের সূত্র যেটা। এখন এই সূত্রটাও মূলত সেম কথাগুলো বলছিল, জাস্ট এর আগে যে লাইনটা লিখলাম সেই কথাটার জায়গায় শুধুমাত্র বলা হবে যে প্রতি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে চাপ বৃদ্ধি পায় 1/73, 1/273। তো এটারও মেইন যে সূত্রটা হবে পি থিটা ইজ ইকুয়াল টু পি নট 1 প্লাস থিটা বাই 273। সেম এই সূত্রটা থেকেই প্রতিপাদিত করে এই সূত্রটা আসছে। তো এখন তোমার এই সূত্রটার মধ্যে যে গ্যাসের চাপের বৃদ্ধির সহগ 1/273 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স বা 0.00366 ডিগ্রি সেলসিয়াস ইনভার্স, এই কথাটা মনে রাখবা। আর আশা করি আজকে ক্লাসটা তোমাদের অনেক ভালো লাগছে, এবং এর পরবর্তী ক্লাসে আমরা আরো অনেক সূত্র, অনেক ম্যাথ নিয়ে আলোচনা করব। তোমাদের পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করতেছি। ধন্যবাদ সবাইকে।